আপনারা জানেন যে দীর্ঘ ৬-৭ মাস ধরে ৩৩টি রাজনৈতিক দল ১৬৬টি সুপারিশের মধ্যে ৮৪টি বিষয়ে তারা ঐক্যমত পোষণ করেছেন এবং এক্ষেত্রে বেশ কিছু বিষয়ে তারা নোট অফ ডিসেন্ট রেখেছেন এবং ২ দফায় তারা প্রথম পর্যায়ে ৪৪টি এবং দ্বিতীয় পর্যায়ে ২৩টি মোট ৬৭টি রাজনৈতিক দলের সাথে তারা বৈঠক করেছে এবং তারা নিজেদের মধ্যে আরও 5টা বৈঠক করেছে। তো টোটাল তারা ৭২টা জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকের পরে যেই জুলাইয়ের যেই খসড়াটা জুলাই সনদের যেই খসড়াটা গতকালকে তারা স্বাক্ষর করলো ১৭ই অক্টোবরে, তো এই খসড়ায় আমরা বেশ কিছু বাস্তবায়ন প্রক্রিয়ার অস্পষ্টতা দেখতে পেয়েছি এবং সেই সাথে জুলাই সনদের আইনি ভিত্তি কী হবে সেটা নিয়ে এক ধরনের সংশয় তৈরি হয়েছে। তো এই সার্বিক বিষয়ে বেশ কিছু কথা বলবার প্রয়োজন বোধ করায় আজকে আপনাদেরকে এই সংবাদ সম্মেলনের আমন্ত্রণ জানিয়েছি। প্রথমত যেই বিষয়টা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে এই যে এত মিটিং, এত দলের এত সময় ব্যয়, এইগুলো আসলে কোনোই কাজে আসবে না যদি জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন না হয় এবং বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে সেটা সুনির্দিষ্ট না হয়। প্রথমেই আমি তীব্র নিন্দা জানাচ্ছি যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের দিন জুলাই আন্দোলনে যারা সম্মুখ সারিতে ছিলেন, শহীদ পরিবার এবং যারা অঙ্গহানি ঘটেছে সেই সকল আহত ভাইদের এবং বোনদের প্রতি পুলিশের যেই আক্রমণ সেটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং সেই সাথে বিএনপির সালাউদ্দিন আহমেদ তিনি জুলাই যোদ্ধাদের ব্যাপারে যেই মতামত বা যেই বক্তব্য দিয়েছেন সেটার আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং আমরা মনে করি যে সালাউদ্দিন আহমেদ তিনিও একজন আজকের এই জুলাই হওয়ার পিছনে তারও ভূমিকা রয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনে যারা আমাদের ভাই এবং বোন, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীরা ছিলেন তাদেরও ভূমিকা রয়েছে। সুতরাং উনি যদি জুলাই যোদ্ধাদেরকে এভাবে ছোট করেন তাহলে অল্প বয়সী তরুণরা যদি তাকে কটাক্ষ করে কিছু বলে তাহলে সেটাও তার মেনে নেওয়াটাই উচিত আমি মনে করছি। তো আজকের যেই বিষয়টা আসলে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া। জুলাই সনদের পটভূমি আশা করি আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারা সকলেই পড়েছেন। জুলাই সনদের শুরুতেই যে পটভূমিটা দেয়া আছে সেখানে আমার কাছে মনে হয়েছে বা আমাদের ইনকিলাব মঞ্চে যারা আছি আমাদের কাছে একটা বিষয় দৃষ্টিগোচর হয়েছে যে জুলাই সনদে বেশ কিছু বিষয় ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে জুলাই সনদে বেশ কিছু ঘটনার কথা বলা হয়েছে যে ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে যেই ঘটনাগুলো ঘটেছে তার একটা তালিকাও তারা এখানে সন্নিবেশিত করেছে। তো সেখানে আসলে পিলখানা হত্যাকাণ্ডের যেই ব্যাপারটা সেটা তারা উল্লেখ করে নাই। মানে তাহলে এই যে জুলাই সনদের খসড়া বা পিলখানা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন তারা কি এই রাষ্ট্রের বাহিরের নাগরিক? মানে তাদেরকে স্বীকৃতি দিতে রাষ্ট্রের এত ভয় কেন? বা আমার কাছে তো মনে হচ্ছে যে জুলাই সনদ ঘিরে যেই অরাজকতা বা আইন শৃঙ্খলা অবনতির যে ঘটনাগুলো ঘটছে এর সাথে তো আমার কাছে মনে হচ্ছে যে কিছুদিন পূর্বে আমরা সংবাদ সম্মেলনে বলেছিলাম যেই আর্মি জেনারেলদের বিরুদ্ধে আপনার গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে, তাদেরও একটা সংশ্লিষ্টতা আছে বলে আমি মনে করছি। এবং সেই সাথে আমরা মনে করছি যে মোদি বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে আসলে এড়িয়ে যাওয়ার মানে কি যে ভারতকে আসলে একটু প্রশ্রয় দেয়া কিনা? তো এই যে জনমানুষের আন্দোলন, কিছু আন্দোলনকে আপনি স্বীকৃতি দিবেন আবার কিছু আন্দোলনকে স্বীকৃতি দিবেন না, তাহলে সেটা কিভাবে আপামর জনসাধারণের জুলাই সনদ হয়ে উঠবে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। পাশাপাশি যেই ব্যাপারটা সেটা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে আপনাদেরকেও বারংবার আপনাদের মাধ্যমে বলেছি, আমরা রাস্তায় আন্দোলন করে বলেছি যে আপনারা এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এই শহীদ পরিবারগুলোর সাথে বসেন, তারা কি চায় তাদের মতামতকে আপনারা একটু জানবার চেষ্টা করেন, আপনার আহতদের সাথে বসেন। ৬৭টা বৈঠকে আপনার রাজনৈতিক দলগুলোর সাথে মিলিত হয়েছেন, নিজেরা 5টা বৈঠক করেছেন, কিন্তু একটা বৈঠক জুলাইকে যারা এনে দিল,
জুলাইয়ের গণ অভ্যুত্থান যারা ঘটাইলো তাদের সাথে আপনাদের বসবার মতো সময় হলো না। এটা আসলে আমরা অত্যন্ত একটা আফসোস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, যে যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতায় বসে আছেন তাদেরকে আপনি বিবেচনায় রাখছেন না, তাদের কথা আপনি শুনছেন না। এটা আসলে ধিক্কার আপনাদের প্রতি। আর জুলাই সনদ, আসলে একটা সনদ কিভাবে তৈরি হয়? যখন রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমতে এসে পৌঁছে যে আমরা এই বিষয়গুলো তে একমত পোষণ করছি এবং সেই কেন্দ্রিক একটা খসড়া হয় এবং রাজনৈতিক দলগুলো স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হয়। পৃথিবীর কোন ইতিহাসে আছে যে নোট অফ ডিসেন্ট রেখে জুলাই সনদ মানে কোনো সনদ বাস্তবায়িত হয়? মানে আপনি একটা জিনিস মানছেন না, আবার কেউ একটা জিনিস মানছে, সেটা তো একটা রাজনৈতিক সমঝোতা হতে পারে। সেটাকে আপনারা সর্বোচ্চ রাজনৈতিক সংকলন বলতে পারেন, সেটা কোনোভাবেই রাজনৈতিক সনদ হতে পারে না। এটা আমরা মনে করছি যে এটা একটা রাজনৈতিক সনদ। তো এর পাশাপাশি যেই ব্যাপারটা সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে এই জুলাই সনদে বেশ কিছু নোট অফ ডিসেন্ট এসেছে, যে আপনার আনুপাতিক যেই নির্বাচনের কথা বলা হয়েছে, যে সংসদে 100 আসন উচ্চকক্ষের কথা বলা হয়েছে, বা প্রধানমন্ত্রীর মেয়াদের কথা বলা হয়েছে, এই বিষয়গুলোতে বেশ কিছু নোট অফ ডিসেন্ট এসেছে। তো নোট অফ ডিসেন্ট যেই বিষয়গুলোতে আসে, এখন আপনি কি করবেন? এই জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, পরবর্তী সংসদের কাছে আপনি এটাকে হস্তান্তর করবেন একটা গণভোটের মাধ্যমে, পরবর্তীতে তারা গিয়ে আইন করবে। এখন আপনি কি এই যে জনগণের কাছে যে গণভোটটা উপস্থাপন করবেন, সেই গণভোটে কি আপনি এই 84টা বিষয়ে যে ঐক্যমত পোষণ করেছে তারা, এই 84টা বিষয়েই কি আপনি প্রত্যেকের কাছ থেকে হ্যাঁ না ভোট নেবেন, নাকি সামগ্রিক একটা হ্যাঁ না ভোটের আপনি ব্যবস্থা করবেন? বাস্তবিক অর্থে তো আসলে 84টা বিষয়ে হ্যাঁ না ভোট নেওয়ার মতো আসলে সম্ভব না। তো সেই ক্ষেত্রে আপনার যদি শুধুমাত্র এই জুলাই সনদের এই পুরো খসড়াটার উপরেই আপনি হ্যাঁ না ভোট দেন, এবং পরবর্তীতে যেই সরকার ক্ষমতায় আসবে তারা তো অলরেডি নোট অফ ডিসেন্ট দিয়েই রেখেছে যে আমরা এই বিষয়গুলোতে একমত না, সুতরাং সেক্ষেত্রে তাদের তো কোনো দায়বদ্ধতা থাকলো না যে আমরা এই বিষয়গুলো মানলাম বা মানলাম না, সুতরাং তাদেরকে তো সেই বিষয়ে দোষ দেওয়া যাবে না। সুতরাং আমাদের কাছে মনে হয়েছে যে নোট অফ ডিসেন্ট রেখে আসলে কোনো জুলাই সনদ হতে পারে না। এটা সর্বোচ্চ একটা বিএনপির সনদ অথবা রাজনৈতিক একটা সমঝোতার সনদ, সর্বোচ্চ এতটুকুই হতে পারে। তো আমরা এটা পরিষ্কার করে বলছি। এবং আপনারা জানেন যে জুলাই সনদে বেশ কিছু বিষয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে। মানে 72-এর সংবিধানকে আপনি যদি বাতিল না করেন, তাহলে যেই বিষয়গুলো আপনি সংশোধনের প্রস্তাব দিয়েছেন সংবিধানের, সেগুলো আসলে সম্ভব না। সুতরাং আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বারংবার বলার চেষ্টা করেছি, যেই সংবিধান মানুষকে ফ্যাসিস্ট বানায়, যেই সংবিধান মানুষকে বাকশালী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে উদ্বুদ্ধ করে, যেই সংবিধান মানুষকে স্বৈরাচার হতে বাধ্য করে, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান আপনারা প্রণয়ন করেন। কিন্তু আপনারা কি করেছেন? আপনারা জুলাই সনদে বেশ কিছু সংবিধান সংস্কারের কথা বলেছেন। এই সংস্কারগুলোও যদি আপনারা করতে চান, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি বেশ কিছু মৌলিক বিষয়ের কথা উল্লেখ রয়েছে। সুতরাং 72-এর সংবিধানকে রেখে আসলে এই সংস্কারগুলো কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব নয়। সুতরাং আমরা মনে করছি যে জুলাই সনদের যে আইনি ভিত্তি রয়েছে সেটা নিয়ে একদম সুস্পষ্ট একটি অস্পষ্টতা রয়েছে। পাশাপাশি বাস্তবায়ন প্রক্রিয়ার কথা যেটা বললাম, সেটা হচ্ছে আপনি যদি জনগণের ম্যান্ডেট নিতে চান, সেক্ষেত্রে আসলে নোট অফ ডিসেন্ট রেখে আসলে কোনো ম্যান্ডেট তৈরি হয় না। নোট অফ ডিসেন্টকে বাদ দিয়েই আপনাকে একটা জুলাই সনদের একটা খসড়া প্রণয়ন করতে হবে, এবং সেই খসড়ার আলোকেই আপনাকে জুলাই সনদ যেই বাস্তবায়ন সেটা করতে হবে। অন্যথায় এই যে জুলাই সনদ, এটা শুধুমাত্র একটি রাজনৈতিক সমঝোতাই হবে, এর বাইরে আর কিছুই হবে না। আপনারা জানেন যে 90-এর গণ অভ্যুত্থানেও বেশ কিছু বিষয়ে রাজনৈতিক সমঝোতা তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীতে আদৌ সেই রাজনৈতিক সমঝোতাগুলোর কোনো একটা বাস্তবায়ন হয়েছে? মিডিয়ার স্বাধীনতা বলেন বা স্বৈরাচারী ব্যবস্থা যাতে আর কোনো পুনর্প্রবর্তন না হয়, এই বিষয়গুলো তো উল্লেখ রয়েছে। পরবর্তীতে কি আমরা দেখেছি কি দীর্ঘ 17-16 বছর ধরে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমাদেরকে মানতে হয়েছে। সুতরাং এই যে রাজনৈতিক সমঝোতা, এগুলোর জন্য যদি সুস্পষ্ট কোনো আইনি ভিত্তি তৈরি না হয়, এর বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে যদি কোনো সুস্পষ্ট ব্যাখ্যা না আসে, তাহলে এই জুলাই সনদ শুধু কাগজে কলমেই থাকবে, এর কোনো বাস্তবিক রূপ আমরা দেখতে পাবো না। আর সর্বশেষ যেই ব্যাপারটা বলতে চাই, নির্বাচন যত ঘনিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটছে, যেগুলো আসলে কোনোভাবেই দুর্ঘটনা ভুলে আসলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনারা জানেন যে আমি জাস্ট 4-5 দিনের একটা এখানে
নিয়ে এসেছি সংবাদপত্র থেকে ফুটেজ, যেটা হচ্ছে সর্বশেষ শনিবারে আপনার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেই ভয়াবহ কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে শাহজালাল এয়ারপোর্টেই যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার 50 থেকে 100 গজের মধ্যে শাহজালাল এয়ারপোর্ট কর্তৃপক্ষেরই দুটি হচ্ছে অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে এবং প্রাথমিক পর্যায়ে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে নাই। সুতরাং সেই ক্ষেত্রে আসলে কোন গাফলতির কারণে তারা প্রাথমিক পর্যায়ে আগুন নিভিয়ে দিতে সক্ষম হলো না। এবং আমরা দেখেছি যে ওইখানেরই কর্মকর্তারা তারা সাক্ষাৎকারে বলেছেন যে প্রাথমিক যখন প্রথম গোডাউনে আগুন লাগে তখন তারা বলেছেন যে আমরা এগুলো আগুন নিভিয়ে ফেলার ব্যবস্থা করি। তখন তাদের পক্ষ থেকে যারা উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে তারা বলেছেন যে উপরের আদেশ না পাওয়া পর্যন্ত এই ব্যবস্থা নেওয়া যাবে না। তাহলে উপরের যারা আদেশ দিবেন তারা কি এই যে ধারণা করা হচ্ছে $1 বিলিয়ন সম পরিমাণ ক্ষতি হয়েছেন, তারা কি তার সেই দায়ভার নেবেন কিনা সেটা আমরা প্রশ্ন রাখতে চাই। পাশাপাশি আপনারা জানেন যে এই যে এটা দুর্ঘটনা না, এটা যে পরিকল্পিত নাশকতা, তার একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। সর্বশেষ শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এর মাত্র একদিন আগে বৃহস্পতিবার চট্টগ্রামের সিপিজেট, তার একদিন আগে রূপনগর শিল্প এলাকায় কেমিক্যাল গোডাউনে আগুন এবং 16 জন গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। এর 2 দিন আগে সীসা তৈরির একটি কারখানায় আগুন লাগে এবং অগ্নিদগ্ধ হন 7 জন শ্রমিক। এর আগে 22 সেপ্টেম্বর টঙ্গী সাহারা মার্কেটে কেমিক্যাল গোডাউন আগুন এবং ফায়ার সার্ভিসের 4 সদস্য সহ 5 জন নিহত হন। এই যে অগ্নিকাণ্ডগুলোর ঘটনাগুলো ঘটছে ধারাবাহিকভাবে, আগেও কোনো ঘটনা নাই, পরেও কোনো ঘটনা নাই, হঠাৎ করে এসে যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটছে এইগুলোকে আমরা মনে করছি যে এগুলো একদম পূর্ব পরিকল্পিত নাশকতা। এবং আমরা মনে করছি যে আওয়ামী লীগের ইতিহাস যদি আমরা দেখি তাহলে নির্বাচনের আগে বা হচ্ছে নির্বাচন পরবর্তী সময়ে যখনই তারা বিভিন্ন ধরনের বেকায়দার মধ্যে পড়তো তখন তারা হচ্ছে এই অগ্নিকাণ্ড বা এই জাতীয় বিষয়গুলোকে দিয়ে তারা দেশে একটা অরাজকতা তৈরি করার সৃষ্টি করতে, এবং আওয়ামী লীগ তো ঘোষণাই দিয়েছে যে তারা সশস্ত্র বিপ্লবের ডাক দিচ্ছে। সুতরাং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং হচ্ছে এজেন্সিদের দায়িত্বটা কি? তারা আসলে কি তাদের দায়িত্ব হচ্ছে যাদের রাষ্ট্রের যে বিচার প্রক্রিয়া সেটাকে বাধাগ্রস্ত করা, নাকি রাষ্ট্রকে গোয়েন্দা তথ্য সরবরাহ করে রাষ্ট্রের কার্যক্রমকে সচল রাখা? এই প্রশ্নটাও আপনাদের কাছে রাখছি। সর্বশেষ যেটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আজকে 3 দফা ঘোষণা করছি। সেটা হচ্ছে প্রথম দফা যেটা, সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার সুস্পষ্টতা এবং জুলাই সনদের আইনি ভিত্তি 31শে অক্টোবরের মধ্যে বাস্তবায়ন করতে হবে, এটা কোনোভাবেই আর ডিলে করা যাবে না। নাম্বার 2, এই যে কেপিআই স্থাপনাগুলোতে বারংবার করে আগুন লাগছে এইগুলোর ক্ষেত্রে যে নিরাপত্তা ব্যবস্থা সেটা জোরদার করতে হবে। এবং নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে জুলাই সনদের যে দায়মুক্তি, সেটা হচ্ছে ধরেন আপনার আন্দোলন করে জুলাই যোদ্ধাদেরকে দায়মুক্তি নিতে হয়, এটা আসলে অত্যন্ত নিন্দার। তো আমরা চাচ্ছি যেই 5ম সংশোধনীর মাধ্যমে যেই দায়মুক্তির ব্যাপারটা ঢুকানো হয়েছে সেটা অতি দ্রুত বাস্তবায়ন করা হোক এবং জুলাই যোদ্ধাদেরকে, শহীদ পরিবারকে পূর্ণাঙ্গ সহায়তা, তাদের চিকিৎসা সেবা এবং তাদের দায়মুক্তির ব্যবস্থা অতি দ্রুত গ্রহণ করা হোক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। বেশি বুঝছি? আরে ওই কলের উপর কল না, 3:30 করছে। এই ভাই